আজকে এমন এক গল্প বলবো যে কিনা একজন সাহসী ভারতীয় কূটনৈতিক দেশপ্রেম আর দায়িত্বের মাঝে পড়ে সে এমন এক জটিল ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে যেখান থেকে মুক্তি পাওয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। মুভির নাম উলাজ, মানে জটিলতা। মুভিটাও ঠিক তেমনই, প্রতিটা মুহূর্তে এক নতুন ধাঁধা, এক নতুন মোড়। বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রামা থ্রিলার মুভি উলাজ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির গল্প শুরু হয় পাকিস্তানের লাহোরের দৃশ্য দেখিয়ে, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহজাদ আলম বলে যে তিনি ভারতের সাথে শান্তি চুক্তি করবেন এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। যুদ্ধের পরিবর্তে বন্ধু রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবেন। তাই কয়েক বছর আগে ইয়াসিন নামের এক সন্ত্রাসী দিল্লিতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, যে কিনা বোমা বিস্ফোরণের পর সে পাকিস্তানে পালিয়ে আসে আর পাকিস্তান পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন তারা তাকে ভারতের কাছে হস্তান্তর করে দেবে। এরপর আমাদের নেপালের কাঠমান্ডুর দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা সুপ্তি ভাটিয়া নামের একজন আইএফএস অফিসারকে দেখতে পাই। সেখানে কৌশলগত কূটনৈতিক হিসাবে কাজের জন্য হাই কমিশনার তাকে বাহবা দেয়। এই জন্য ইন্ডিয়ান হাই কমিশনার তাকে সবচেয়ে কম বয়সে ডেপুটি হাই কমিশনার হিসাবে লন্ডনে পোস্টিং দেয়। সুপ্তি ভাটিয়া মূলত সম্মানিত কূটনৈতিক পরিবারের মেয়ে। তার বাবা ধনরাজ ভাটিয়া জাতিসংঘের কাউন্সিলিংয়ের জন্য নির্বাচিত হয়েছেন, আর তার দাদা ছিলেন জাতিসংঘের ভারতের প্রতিনিধি, যার নাম ভারতীয় স্কুলের বইতে উল্লেখ আছে। মোট কথা হলো, সুপ্তি একজন শক্তিশালী রাজনৈতিক পরিবারের সদস্য। কিন্তু তার এই প্রমোশন পরিবারের সবাই খুশি হলেও সুপ্তির কাছে মনে হয় তার বাবা তার এই প্রমোশনে খুশি নয়। সুপ্তি ভাবে তার বাবা বা টিভি নিউজে যা বলে পারিবারিক ক্ষমতা বা মর্যাদার কারণেই হয়তো অল্প বয়সে ডেপুটি কমিশনার করা হয়েছে তাকে। এরপর এয়ারপোর্টে যাওয়ার সময় সুপ্তি তার বাবাকে বলে যে তুমিও কি তাই মনে করো যে আমি এই পোস্টের জন্য ডিজার্ভ করি না? ধনরাজ ভাটিয়া বলে, না তেমন না, কিন্তু ইন্ডিয়ান সরকার এত কম বয়সে এত বড় পদ আগে কাউকে কখনো দেয়নি। সুপ্তি বলে সে এই পদ তার যোগ্যতা বলে পেয়েছে, আর সেটা সে তাদের কাছে প্রমাণ করবে। এরপর সুপ্তি বড় পদ পাওয়ার পর লন্ডনে আসে। এখানে পৌঁছানোর পর সে তার ব্যক্তিগত একজন ড্রাইভার পায়, যার নাম সেলিম। সেলিম বলে যে এই অচেনা শহরে আপনার কোনো সমস্যা হলে যে কোনো সময় ফোন করতে পারেন। পরের দিন সে যখন তার অফিসে পৌঁছায়, সে জানতে পারে যে তার অধীনে অনেক র এজেন্ট কাজ করে। সুপ্তির এই পদে চাকরি পাওয়াটাকে জ্যাকব, তামাং, জোসেফের মতো সহকর্মীরা নেপোটিজম মনে করে, যার কারণে তারা সুপ্তির সাথে কাজে ঠিকমতো অ্যাপ্রোচ করে না। এরপর তারা এমন একটি পার্টিতে যায় যেখানে সবাই শুধু সুপ্তির প্রশংসা করছিল। দূরে দাঁড়িয়ে জ্যাকব ও জোসেফ দেখছিল, যেখানে জ্যাকব এই পদে পোস্টিং পাওয়ার কথা ছিল, কিন্তু পারিবারিক টাইটেলের কারণে সুপ্তি এই পজিশন পেয়েছে। এই কারণে তারা সুপ্তির সাথে ঠিকমতো কথা বলে না, আর সুপ্তি এখানে একা অনুভব করছিল। ঠিক তখনই নকুল নামে একজন এখানে আসে। সে সেখানে সুপ্তির সাথে কথা বলতে থাকে। সুপ্তি কোনো উত্তর দেয় না। নকুল বক বক করতেই থাকে, আর সুপ্তি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। পার্টি শেষে সুপ্তি যখন তার গাড়ির জন্য অপেক্ষা করছিল, তখন সেখানে নকুল এসে তাকে সরি বলে বেশি কথা বলার জন্য। সে আরও বলে সে এই শহরে নতুন, তাই সে একজন নতুন বন্ধুর প্রয়োজন অনুভব করছিল। তো সুপ্তিও একা ছিল, আর সেও একজন বন্ধুর প্রয়োজন অনুভব করছিল, তাই নকুল তাকে ইনভাইট করে। তো সুপ্তি সেলিমের সাথে না গিয়ে নকুলের সাথে বাইকে করে ঘুরতে চলে যায়, যেখানে তারা অনেক কথা বলে, অনেক জায়গায় ঘোরে, আর অনেক ভালো বন্ধু হয়। সুপ্তি নকুলের কাছ থেকে জানতে পারে তার কেউ নেই। 12 বছর বয়সে সে তার পরিবার হারিয়েছে। এখন তারা ধীরে ধীরে এভাবে একসঙ্গে সময় কাটায়। তারা দুজনেই একে অপরকে বুঝতে শুরু করে এবং এখন দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে। তারা এতটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছিল যে তারা শয্যাসঙ্গী হয়েও যায়। নকুলের মিষ্টি মিষ্টি কথাতে তার সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে, কিন্তু সুপ্তি তার ব্যাকগ্রাউন্ড চেক করতে ভুলে যায়। পরের দিন যখন ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংবাদ সম্মেলন হচ্ছে, সুপ্তিও সেখানে ছিল। হঠাৎ সুপ্তি সেখানে নকুলকে দেখে। সে নকুলকে বলে, তোমার এখানে আসা উচিত হয়নি। কিন্তু নকুল কোনো কথা না বলে সুপ্তিকে একটি ভিডিও দেখায়, যেখানে তারা সেদিন রাতে দুজনেই ঘনিষ্ঠ হয়েছিল, তার ভিডিও।
আর এখন সে সুপ্তিকে ব্ল্যাকমেইল করা শুরু করে। এটা দেখে ও শোনার পর সুপ্তি পুরোপুরি হতবাক হয়ে যায়। তখন নকুল সুপ্তির কাছে কিছু গোপন ডকুমেন্টস চায় যেগুলো তার বসের লাগবে। তো তারা যখন কথা বলছিল তখন জ্যাকব তাদের দেখে আর সুপ্তিকে ইশারায় জিজ্ঞাসা করে সব ঠিক আছে কিনা। সুপ্তি তাকে বলে অল ওকে। নকুল তাকে বলে তারা কিভাবে তাকে টার্গেট করেছে এবং ফাঁদে ফেলেছে, আর তাকে 72 ঘন্টা আলটিমেটাম দেয় সেই ডকুমেন্টস দেওয়ার জন্য। যদি না দেয় তাহলে তার আসলে কিছু করার থাকবে না। এরপর নকুল সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুপ্তি ইউকে ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সাথে দেখা করতে যায়। তখন অ্যাম্বাসেডর কাজী পররাষ্ট্রমন্ত্রী মনোহর রায়ালের সাথে মিটিং করছিল। সেখানে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ করার কথা বলে। এরপর অ্যাম্বাসেডর কাজী সুপ্তিকে বলে তোমার মতো মেয়ে কিভাবে এই কাজ করে, আর তাকে মোবাইল দিয়ে কিছু দেখায়। সে দেখে তার কিছু খোলামেলা ছবি যেগুলো নিয়ে ন্যাশনাল ইস্যু হতে পারে, আর তাই তাকে এইসব থেকে সাবধান হতে বলে। সুপ্তি প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল তিনি হয়তো তার সম্পর্কের কথা জেনে গিয়েছেন। এরপর দেখা যায় সবাই অফিস থেকে বের হয়ে গেলে সুপ্তি সেই ডকুমেন্টস ফটোকপি করে, কিন্তু তখন সেখানে জ্যাকব আসে। জ্যাকব তাকে সরি বলে তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। তখন সুপ্তি জ্যাকবকে জিজ্ঞাসা করে যে যদি কারো তথ্য বের করতে চাই তবে সেটা কিভাবে করবে, আর এটা পার্সোনাল। তখন জ্যাকব বলে আনঅফিশিয়ালি এটা সম্ভব হবে না, অফিশিয়ালি করতে হবে। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলতে পারেন। সুপ্তি বলে না, তেমন কিছু না। এরপর আমরা দেখতে পাই সুপ্তি সেই ডকুমেন্টসগুলো বাসায় নিয়ে আসার পর কিছু তথ্য ও সংখ্যা চেঞ্জ করে দেয়। পরের দিন নকুল যখন সেই ডকুমেন্টস নিতে আসে তখন সুপ্তি তাকে বলে যে সেই ভিডিও ক্লিপটি আগে দিতে। তো নকুল তাকে পেন ড্রাইভ দিয়ে দেয়, কিন্তু সুপ্তি তখনও নকুলকে মোটেও বিশ্বাস করে না। সে বুঝতে পারে যে তার কাছে এই ভিডিওর কপি নিশ্চয়ই রয়েছে, তবে সুপ্তির কাছে অন্য কোনো বিকল্প নেই। তাই এখানে সুপ্তি তার প্রয়োজনীয় কাগজপত্র নকুলকে দেয়। কিন্তু সুপ্তিও নকুল সম্পর্কে কিছু ইনফরমেশন বের করতে চায়, কিন্তু নকুল সম্পর্কে সরাসরি কোনো তথ্য পাওয়া অসম্ভব। এই জন্য সে ফাইল থেকে নকুলের আঙুলের ছাপ নিয়ে নেয়। এরপর বাড়ি ফেরার পথে গাড়ির ভেতরে বসে সে সেলিমকে বলে একজনের ফিঙ্গারপ্রিন্টের ট্র্যাক দরকার, তথ্যটা আমার জন্য খুব দরকার, কিন্তু আমি অফিসিয়াল রুটে যেতে পারছি না। সেলিম আসলে একসময় দিল্লি পুলিশে একজন পুলিশ অফিসার ছিল, এখনও তার কিছু ভেতরের যোগাযোগ আছে। সুপ্তি জানে র বা অন্য কোনো অফিসিয়াল এজেন্সির সাহায্য চাইলে বিষয়টি বড় আকারে প্রকাশ পেয়ে যাবে, যা সে এখনই চায় না। তাই সে সেলিমকে সরাসরি বলে। অন্যদিকে আমরা দেখি যে ধনরাজ ভাটিয়া পদোন্নতি হয়েছে, তাকে আরও উচ্চ পদে প্রমোশন করা হয়। তাই সুপ্তি ভারতে ফিরে যাওয়ার কথা ভাবে। তাই সে গাড়িতে করে এয়ারপোর্টের দিকে যায়। সেই সময় নকুলের ফোন আসে তার কাছে। নকুল তাকে বলে যে তুমি যে ডকুমেন্ট দিয়েছ তাতে অনেক কিছু চেঞ্জ আছে, আর সেটা তুমি করেছ, কিন্তু যেগুলো আমাদের দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। সে তাকে আরও বলে যে আমার সম্পর্কে তথ্য বের করার জন্য ড্রাইভারকে ইনভলভ করার কি দরকার ছিল। আমি নিজেই বলছি, শোনো, আমার নাম হুমায়ুন, বয়স 40, আমি আইএসআইএসের হয়ে কাজ করি। এই কথাগুলো শুনে সুপ্তির চোখে মুখে ধাক্কা খাওয়ার ছাপ স্পষ্ট। মুহূর্তে যেন পুরোপুরি পরিস্থিতি বদলে গেল। হুমায়ুন তখন আরও বলে এখন পর্যন্ত শুধুমাত্র তোমার সম্মান ঝুঁকির মধ্যে ছিল, কিন্তু এবার শুধু সম্মান না, তোমার ক্যারিয়ার, এমনকি তোমার দেশপ্রেম ঝুঁকির মুখে। কারণ সুপ্তি যখন তাকে ফাইল দিতে গিয়েছিল তখন নকুল তার লোক দিয়ে দুজনের ছবি তুলেছিল, যার জন্য সুপ্তির বিরুদ্ধে এখন বিশ্বাসঘাতকতার অভিযোগ উঠতে পারে। তাই এখন সুপ্তি তার ভারত সফরও বাতিল করে দেয়। এখন নকুল তাকে আবারও ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে তাকে বলে যে পাকিস্তানে অবস্থানরত র এজেন্ট সম্পর্কে তথ্য দিতে, যদি না দেয় 48 ঘন্টার মধ্যে তার সব ইনফরমেশন ফ্লাশ করে দিবে। এখন সুপ্তি সম্পূর্ণভাবে হুমায়ুনের মানে নকুলের হাতের পুতুলে পরিণত হয়ে যায়। তাই এক পর্যায়ে সে আত্মহত্যার কথাও ভাবে, কিন্তু তার বাবার কথা ভেবে থেমে যায়। তো সুপ্তি এখন দুই বিষয়ে ফেঁসে গেছে। এক, তার ভিডিও ভাইরাল হলে তার সম্মান নষ্ট হবে, এবং হুমায়ুনের সাথে ছবি ভাইরাল হলে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হবে। আর তার ক্যারিয়ারের সাথে সাথে তার বাবার ক্যারিয়ার, তার ফ্যামিলির সম্মানও শেষ হয়ে যাবে। তাই সুপ্তি হুমায়ুনের কথা মতো পাকিস্তানে অবস্থানরত র এজেন্টদের সম্পর্কে খোঁজ নিতে থাকে। সে সেই ইনফরমেশন বের করা শুরু করে দেয়। সাথে সে হুমায়ুনের ইনফরমেশন বের করে যেটা রয়ের ডাটাবেজে ছিল। তো এরপর 48 ঘন্টার আগে সুপ্তি হুমায়ুনকে সেই ইনফরমেশন দিয়ে দেয়।
এখানে সে তাকে সেই র এজেন্টের নামও দেয়। আর সুপ্তি হুমায়ুনকে হত্যার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সুপ্তি তার কোনো কিছুই করতে পারে না। আর হুমায়ুন তাকে নেক্সট কাজের কথা বলে। সে ইন্ডিয়া যাবে একটা দরবার শরীফে, তাই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্রুভ করে দিতে বলে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে পাই জ্যাকব সুপ্তির উপর নজর রাখছিল, আর তার কাছে মনে হচ্ছিল সুপ্তি কিছু লুকাচ্ছে। এইদিকে ইন্ডিয়ার হেড অফ র অফিস থেকে জানতে পারে যে পাকিস্তানে তাদের যে এজেন্ট ছিল তাদের ধরে ফেলেছে, যার কারণে এটা নিয়ে তারা অনেক চিন্তিত হয়ে পড়েছে। সাথে সেই ডকুমেন্টস লিক হয়ে গেছে। এরপর দেখা যায় সুপ্তি যখন তার রুমে ছিল তখন হঠাৎ সেখানে জ্যাকব আসে। জ্যাকব সুপ্তিকে বলে যে আমি প্রথম থেকে তোমাকে সন্দেহ করছিলাম, যখন সে বলছিল যে পার্সোনালি কারো ইনফরমেশন বের করতে হবে। আর সে জানতে পারে যে সুপ্তি ইনফরমেশন লিক করেছে। সে তাকে পাকিস্তানের স্পাই বলে, কিন্তু সুপ্তি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কথা শোনে না। তখন একটা বন্দুকের গুলি জ্যাকবের প্রাণ নিয়ে নেয়। অর্থাৎ দূর থেকে কেউ একজন স্নাইপার শুটের মাধ্যমে জ্যাকবকে হত্যা করে। আসলে জ্যাকব সুপ্তিকে ফলো করছিল এবং সে তার সম্পর্কে সবকিছু জেনে গিয়েছিল, তাই হুমায়ুন জ্যাকবকে হত্যা করে। তখন সেখানে কিছু লোক এসে জ্যাকবের বডি সরিয়ে ফেলে। এই লোকগুলোর মধ্যে হুমায়ুন ছিল। আর তারা জ্যাকবের মৃত্যু এমনভাবে সাজায় যে জ্যাকব তার বাসায় গ্যাস বিস্ফোরণে মারা গিয়েছে, আর সুপ্তি তার রুম ভালোভাবে ক্লিন করে। পরের দিন ইন্ডিয়া থেকে র এজেন্ট প্রকাশ ও রয়ের হেড সুপ্তির সাথে দেখা করতে আসে। আর তারা সুপ্তিকে জানায় যে রয়ের কিছু তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। তারা সন্দেহ করছে যে লন্ডনের রয়ের কিছু এজেন্টদের মধ্যে থেকে কেউ এটা লিক করেছে। তারা অনুমান করে জোসেফ হয়তো এগুলো করেছে। আর জ্যাকব যে মারা গিয়েছে এতে নিশ্চয়ই তার হাত আছে, এই জন্য তাকে এই কেসটি ইনভেস্টিগেশন করতে বলে। এইদিকে জোসেফ মনে করে যে এই সব কিছুর পেছনে সুপ্তির হাত আছে, তাই সে এখন থেকে তাকে ফলো করার চিন্তা করে। এরপর থেকে সুপ্তি হুমায়ুনের ইন্ডিয়া ভিসা অ্যাপ্রুভ করে দেয়। এরপর সুপ্তি হুমায়ুনকে ফলো করে। ফলো করতে করতে দেখা যায় হুমায়ুন একটা রেস্তোরাঁতে একজনের সাথে দেখা করতে আসে, কিন্তু সুপ্তি তার চেহারা দেখতে পারছিল না। তাই সে সেলফি তুলতে তুলতে এমনভাবে সেখান দিয়ে হেঁটে যায় যাতে তাকে দেখতে না পারে। আর সে যখন লোকটিকে দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সেই লোকটি ছিল সুপ্তির ড্রাইভার সেলিম। আর এখানে আমরা জানতে পারি জ্যাকবকে গুলি করে হত্যা করা, হুমায়ুন ও তার ছবি তোলা সব সেলিম করেছে। কিছুক্ষণ পর সুপ্তি সেলিমের বাসায় যায় আর তার উপর আক্রমণ করে। আর এখানে তাদের হাতাহাতিতে সেলিমের কাচের সাথে ধাক্কা লেগে কাচের কিছু অংশ তার পিঠের মধ্যে ঢুকে যায়, যার কারণে সেলিম এখানে মারা যায়। এরপর সে সেখান থেকে কিছু ফাইল আর তাই সে ভিডিও ফাইল পেয়ে যায় ল্যাপটপে। আর সেখানে সে একটা ছবি দেখতে পায়। সেখানে সে দেখতে পায় সেলিম দিল্লি পুলিশে কাজ করত। আর সেই ছবিতে সে প্রকাশকেও দেখতে পায়। প্রকাশ হলো ইন্ডিয়া থেকে আসা সেই র এজেন্ট। ঠিক সেই সময় জোসেফ সেলিমের বাড়িতে যায়। জোসেফ যেহেতু সুপ্তিকে ফলো করছিল তাই সেই কারণে সে সেলিমের সাথে দেখা করতে এসেছিল সুপ্তি সম্পর্কে খোঁজ নিতে, কারণ তার কাছে মনে হয়েছিল যে সুপ্তি জ্যাকবকে হত্যা করেছে। যখন সে রুমে ঢোকে তখন সে সুপ্তিকে সেখানে দেখে, তাই সে সুপ্তির উপর বন্দুক তাক করে। যখন সে সুপ্তিকে হত্যা করতে যাবে তখন সুপ্তি তাকে কিছু ছবি ও তার এবং হুমায়ুনের ভিডিও সম্পর্কে জানায়, যার ফলে জোসেফ বুঝতে পারে সুপ্তি আসলে অপরাধী নয়, বরং ভিকটিম। সুপ্তি তাকে বোঝায় যে প্রকাশ হলো আইএসআইএস এর সংবাদদাতা আর সেলিম তার হয়ে কাজ করত, কিন্তু সেলিম এখন মারা গিয়েছে। পুলিশ যে কোনো সময় তার ঘরে আসতে পারে। তখন সুপ্তি বলে এর ব্লেম তোমার উপর পড়বে, কারণ রয়ের হেড অফিস থেকে সন্দেহ করছে তুমি ইনফরমেশন লিক করেছ আর তোমাকে প্রাইম সাসপেক্ট করা হয়েছে। এটা শুনে জোসেফ প্রচণ্ড রেগে যায়। এরপর তারা একটা জিনিস বুঝতে পারছে না কেন হুমায়ুন ভারতে গেল। সে যদি ইন্ডিয়া যায় তাহলে অবশ্যই সেখানে বড় কিছু করতে যাচ্ছে। তো হুমায়ুন ইন্ডিয়া পৌঁছে যায় আর সে তার পরবর্তী মিশনের জন্য রেডি হচ্ছিল, কিন্তু সে কি করতে যাচ্ছে জানা যায় না। এইদিকে জোসেফ ও সুপ্তিও ইন্ডিয়ায় চলে আসে আর তাদের কাছে এখন একটাই লিড আছে, আর সেটা হলো প্রকাশ, যে রয়ের এজেন্ট। তারপর তারা কৌশলে প্রকাশের বাড়ির ওয়াইফাই হ্যাক করে। এখন প্রকাশের বাড়ি থেকে এই ওয়াইফাই নেটওয়ার্কে যত ডিভাইস কানেক্ট করা হবে তার ইনফরমেশন বের করতে পারবে, আর তার সব কন্ট্রোল তাদের কাছে থাকবে, সাথে সব কথাও শোনা যাবে। এই জন্য তারা প্রকাশের বাড়িতে সর্বক্ষণ নজর রাখছিল। তো নজর রাখতে রাখতে অনেকক্ষণ পর একটা ফোন কলের মাধ্যমে তারা জানতে পারে যে প্রকাশ হুমায়ুনের জন্য কাজ করে না,
বরং প্রকাশ অন্য কারোর জন্য কাজ করে, আর সেই ব্যক্তিরই পাকিস্তানের নয় বরং ইন্ডিয়াতে। তো একদিন প্রকাশ তার বসকে বলে যে আমাদের এজেন্ট শেরে পাঞ্জাবকে হত্যা করতে রেডি। সুপ্তি প্রথমে মনে করে যে তারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে হত্যা করতে যাচ্ছে, কিন্তু জোসেফ বুঝতে পারে যে তারা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নয় বরং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে হত্যা করতে যাচ্ছে। কারণ আজ মানে 15 আগস্ট সে ভারতে পৌঁছেছে, আর সে সবার আগে দরগা শরীফে যাবে। আর হুমায়ুন সুপ্তিকে বলেছিল যে সে দরগা শরীফে যাবে, সেখানে গেলে নাকি শান্তি পাওয়া যায়। আর এইভাবেই হুমায়ুন তার পুরো পরিকল্পনা তৈরি করে রেখেছিল। তাই তারা দ্রুত সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন সুপ্তি বুঝতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইচ্ছা করে ইন্ডিয়াতে আনা হয়েছে যাতে তাকে মারতে পারে, আর এইসব প্ল্যান করেছে পররাষ্ট্রমন্ত্রী মনোহর রাওয়াল। তখন জোসেফ বলে মনোহর রাওয়াল আগে দিল্লি পুলিশে কাজ করত, অর্থাৎ মনোহর রাওয়াল, প্রকাশ, সেলিম তারা তিনজনই দিল্লি পুলিশে ছিল। কারণ দিল্লিতে ইয়াসিন মির্জা বোমা হামলা করেছিল। এরপর দিল্লি পুলিশের কিছু অফিসার মনোহর রাওয়াল, প্রকাশ, সেলিম তাকে পাকিস্তানে পালাতে হেল্প করেছিল। এখন যেহেতু ইয়াসিন মির্জাকে ভারতে পাঠানো হচ্ছে, তাতে মনোহর রাওয়ালের গোপন তথ্য ফাঁস হয়ে গেলে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, তাই সে এই প্ল্যান করেছিল। এরপর দেখি পাকিস্তানের প্রধানমন্ত্রী দরগায় এসে পৌঁছায়, আর ওইদিকে হুমায়ুন দূরের একটি বিল্ডিং থেকে স্নাইপার দিয়ে গুলি করার জন্য রেডি হচ্ছে। এরপর জোসেফ ও সুপ্তি দরগায় এসে পৌঁছায়। হাই সিকিউরিটির জন্য তাদের ভেতরে ঢুকতে দেয় না। অনেকক্ষণ পর সুপ্তি ও জোসেফ হুমায়ুনের অবস্থান সম্পর্কে জানতে পারে, যেখান থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মারতে পারে। সেই জন্য সুপ্তি সেই দিকে যেতে থাকে হুমায়ুনকে থামানোর জন্য। আর একটা পর্যায়ে সুপ্তি সেখানে পৌঁছে যায়। আর যখন হুমায়ুন প্রধানমন্ত্রীকে গুলি করে মারতেই যাবে, তখন সুপ্তি তাকে ধাক্কা দেয়, আর হুমায়ুন মারতে পারে না, যার ফলে প্রধানমন্ত্রীকে শ্যুট করার লোকেশন মিস করে। এরপর হুমায়ুন সুপ্তিকে নির্মমভাবে মারতে শুরু করে, আর সুপ্তি একটা ধারালো বস্তু দিয়ে হুমায়ুনকে আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। অবশেষে প্রকাশ এবং মনোহরকে গ্রেপ্তার করা হয়। এরপর সুপ্তির উপর কমিটি বসানো হয় আর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। যে ব্যক্তি জিজ্ঞাসাবাদ করতে আসে তিনি আর কেউ নন, সুপ্তির বাবা ধনরাজ ভাটিয়া। সে সুপ্তিকে বলে যে আমি তোমাকে নিয়ে খুব গর্বিত। ঠিক তখনই ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা কল আসে এবং তিনি সুপ্তিকে বলেন যে তুমি একটি বড় বিপদ থেকে দেশকে রক্ষা করেছ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিহত হলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যেত। প্রধানমন্ত্রী আরও বলেন এর জন্য তোমার বড় পদক পাওয়ার কথা, কিন্তু জাতীয় নিরাপত্তার কারণে বিষয়টি গোপন রাখা হচ্ছে। কিছুক্ষণ পর আরেকজন অফিসার সুপ্তির সাথে কথা বলতে আসে। সে বলে যে আমরা ব্ল্যাক হেড অর্গানাইজেশন থেকে এসেছি। সে সুপ্তিকে জুলফিকার নামে একজনের ব্যাপারে বলে। সে আরও বলে হুমায়ুনকে জুলফিকার তৈরি করেছে, এই রকম আরও অনেক এজেন্ট তৈরি করেছে। 10-12 বছর বয়সে বাচ্চাদের উঠিয়ে নিয়ে প্রশিক্ষণ দেয় এবং তাদের এমনভাবে শক্তিশালী করে যে তারা সব কিছুতেই যেন সক্ষম হয়। সেই জন্য ব্ল্যাক হেড সংস্থা চায় সুপ্তি তাদের সঙ্গে কাজ করুক এবং জুলফিকারের মতো লোকদের নির্মূল করুক। আর ব্ল্যাক হেড অর্গানাইজেশন জোসেফকেও অফার করে। তাই আমরা এখানে জানতে পারি এখন দুজনেই জুলফিকার ধরার মিশনে যাবে। আর এখানেই মুভির গল্প শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভির গল্প কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।